হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে আবারও স্নেহ ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের বিষয়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ভারতের কৃষিকাজ। দশম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের এই অধ্যায়টা নিয়ে আমরা বেশ কদিন ধরে আলোচনা করে চলেছি। এখনও বিষয়টা রয়েছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। ইতিপূর্বে কিন্তু আমরা 3টে ফসল নিয়ে আলোচনা করে দিয়েছি, যেমন ধান নিয়ে আলোচনা করেছি, এখান থেকে আমরা গম নিয়ে আলোচনা করেছি, আমরা মিলেট নিয়ে আলোচনা করেছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ ভারতের কৃষিকাজের আর একটি গুরুত্বপূর্ণ ফসল, যার নাম হচ্ছে ইক্ষু। এই ইক্ষু নিয়ে আজ আমাদের আলোচ্য বিষয়। তোমরা মন দিয়ে দেখতে থাকো, ভিডিওর দিকে লক্ষ্য করো, ঠিক আছে? এটা মনোযোগ সহকারে দেখবে, কারণ ইক্ষু চাষের যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এটা কিন্তু এবছর আসতে পারে, আমরা ডিসকাস করে দেব। প্রথমে আমরা আসবো ইক্ষুটা কোন ধরনের ফসল। দেখো বোর্ডের দিকে লক্ষ্য করো। ইক্ষু প্রধানত আমরা জানি, ইক্ষু প্রধানত অর্থকারী বাণিজ্যিক ফসল। তাহলে তোমাদের মনে রাখতে হবে ইক্ষু কোন ধরনের ফসল। ইক্ষু প্রধানত অর্থকারী বাণিজ্যিক ফসল। কিন্তু ইক্ষু কোন অঞ্চলে হয়ে থাকে না, ইক্ষু চাষ প্রধানত হয়ে থাকে আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে। অর্থাৎ কি, ইক্ষুটা বর্ষাকালে ফসলটা হয়ে থাকে, চাষ করা হয়ে থাকে, তাকে আমরা খারিফ ফসলও বলবো। তাহলে ইক্ষুটাকে আমরা খারিফ ফসল বলবো, এটাও মনে রেখে দিতে হবে। ইক্ষু কোন ধরনের ফসল? খারিফ ফসল, ঠিক আছে? ইক্ষু খারিফ ফসল, বর্ষাকালে যেহেতু হয়ে থাকে, ইক্ষুটাকে খারিফ ফসল বলবো। এবার দেখো আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, ইক্ষু থেকে আমরা কি কি পেয়ে থাকি না। ইক্ষু থেকে আমরা প্রধানত পাই দুটো জিনিস, একটা চিনি, একটা গুড়। দেখে নাও, ইক্ষু থেকে আমরা দুটো জিনিস পাবো, একটা চিনি পাবো, একটা গুড় পাবো প্রধানত। এছাড়া অন্যান্য জিনিসও পেয়ে থাকি। চিনিটা কি না, ইক্ষুর রস থেকে আমরা চিনি পেয়ে থাকি। ওটা পৃথিবীর মধ্যে আমরা জানি প্রায় 70% ইক্ষুর রস থেকে চিনি তৈরি হয়। ওটা পৃথিবীর মধ্যে 70%, 100 ভাগের মধ্যে ইক্ষুর রস থেকে 70%, 70 ভাগ কিন্তু চিনি তৈরি করা হয়। এছাড়া ইক্ষুর রস থেকে আমরা গুড় তৈরি করি। কিন্তু চিনি কী কাজে লাগে আমাদের? চিনি প্রধানত আমরা দেখেছি যে যেটা প্রধানত চিনি থেকে আমরা বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তৈরি করা হয় চিনি থেকে। এছাড়া ইক্ষুর রস থেকে আমরা যেটা পাবো এখানে, যে জন্ডিস সারাতে ইক্ষুর রস কাজে লাগে। জন্ডিস সারাতে ইক্ষুর রস খুব উপকারী। ঠিক আছে? কিন্তু গুড় আমাদের কি কাজে লাগে? গুড় প্রধানত দুটো দিকে বেশি ব্যবহার করা হয়। একটা হচ্ছে মদ শিল্পে কাজে লাগে, মদ শিল্পে। আর একটা আমাদের ঔষধ প্রস্তুতি কিন্তু কাজে লাগে, ঔষধ প্রস্তুতিতে। একটা মদ শিল্পে, একটা হচ্ছে ঔষধ প্রস্তুতি, ঠিক আছে? এবার আমরা ইক্ষু থেকে যে রসটা আমরা পেয়ে গেলাম, পাওয়ার পর যে ছিবড়ে আমরা পেলাম, ইক্ষু থেকে রসটা বের করে নেওয়ার পর ছিবড়ে পেলাম, ছিবড়ে আমাদের কী কাজে লাগে? ইক্ষু ছিবড়া যেটাকে বলবো আমরা। দেখো, ইক্ষু ছিবড়া আমরা প্রধানত 3টে কাজে ব্যবহার করতে পারবো। এছাড়া অন্যান্য কাজেও ব্যবহার করা হয়। 3টে কী কী জিনিস? একটা হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করবো, তাহলে ইক্ষু ছিবড়া থেকে আমরা 3টে জিনিস ব্যবহার করতে পারবো। এক হচ্ছে জ্বালানির কাজে ব্যবহার করবো, জ্বালানির কাজে। দেখো, জ্বালানি শিল্পে। 2 নম্বর আমরা বলতে পারবো কাগজ প্রস্তুতিতে, কাগজ শিল্পে। 3 নম্বর আমরা বলবো কি না, প্লাইবোর্ড প্রস্তুতি,
তৈরিতে বা প্রস্তুতিতে। ঠিক আছে, তাহলে ইক্ষু ছেবড়া থেকে এগুলো পেয়ে থাকে, এছাড়া অন্যান্য কাজেও ইক্ষু ছেবড়া লেগে থাকে। দেখো আমরা এরপর যেটা জানবো ইক্ষু থেকে, না ইক্ষু প্রধানত পৃথিবীর মধ্যে কোন দেশ প্রথম স্থান দখল করেছে উৎপাদনে? বিশ্বের মধ্যে কোন দেশ ইক্ষু উৎপাদনে প্রথম স্থান দখল করেছে? আমরা জানি যে বিশ্বের মধ্যে অনেক দেশ আছে যেখানে ইক্ষু চাষ হয়, যেমন কিউবাতে ইক্ষু চাষ হয়, ব্রাজিলে ইক্ষু চাষ হয়, চীনে হয়, ভারতে হয়, থাইল্যান্ডে হয়। তাহলে কোন দেশ বিশ্বের মধ্যে উৎপাদনে সবথেকে বেশি পরিমাণে ইক্ষু সেগুলো উৎপাদনে দেখে? দেখো মনে রাখো ব্রাজিল। দেখো উৎপাদনে বিশ্বের মধ্যে ব্রাজিল প্রথম স্থান দখল করেছে। ঠিক আছে, প্রথম স্থান দখল করেছে, প্রথম। ঠিক আছে, তাহলে ইক্ষু উৎপাদনে ব্রাজিল হচ্ছে বিশ্বের প্রথম স্থান দখল করেছে। তাহলে ভারতের স্থান কত? ভারত হচ্ছে ইক্ষু উৎপাদনে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে। ঠিক আছে, ভারত ইক্ষু উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করেছে। দ্বিতীয়, ভারতের স্থান দ্বিতীয়। বিশ্বের মধ্যে ব্রাজিলের স্থান প্রথম আর ভারতের স্থান দ্বিতীয়, এটা আমাদের মনে রাখতে হবে। এই ভারতের মধ্যে এবার দেখো আমরা দেখব কি ভারতের মধ্যে ইক্ষু উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান দখল করেছে। দেখো ভারতের মধ্যে আমরা জানি 28টা অঙ্গরাজ্য রয়েছে, তার মধ্যে আমরা উত্তরপ্রদেশ যে রাজ্যটা রয়েছে, প্রদেশ যাকে আমরা চিনির গোলা বলবো, চিনির ভান্ডার বলবো, উত্তরপ্রদেশ। সেই উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু ইক্ষু সবচেয়ে বেশি উৎপাদন হয়। তাই ইক্ষু উৎপাদন উত্তরপ্রদেশ রাজ্য কিন্তু প্রথম, ইক্ষু উৎপাদনে প্রথম, ইক্ষু উৎপাদনে প্রথম স্থান দখল করেছে। ঠিক আছে, তাহলে উত্তরপ্রদেশ রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান দখল করেছে। কিন্তু হেক্টর প্রতি উৎপাদনে ভারতবর্ষে কোন রাজ্য প্রথম স্থান দখল করেছে? না, হেক্টর প্রতি উৎপাদনে মনে রাখতে হবে না তামিলনাড়ু রাজ্য, দক্ষিণ ভারত তামিলনাড়ু রাজ্য দক্ষিণ ভারতে তামিলনাড়ু, এটা দক্ষিণ ভারতে রয়েছে। দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্য হেক্টর প্রতি উৎপাদনে কিন্তু প্রথম স্থান দখল করেছে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, এটা হেক্টর প্রতি উৎপাদনে, হেক্টর প্রতি উৎপাদনে আমরা দেখে নাও। হেক্টর প্রতি উৎপাদনে প্রথম স্থান দখল করেছে তামিলনাড়ু রাজ্য, আর শুধু উৎপাদনে প্রথম স্থান দখল করেছে কি উত্তরপ্রদেশ রাজ্য। সব প্রশ্ন এখান থেকে পড়ে। এবার দেখো আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি না ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? না, ইক্ষু গবেষণা কেন্দ্র রয়েছে ভারতবর্ষে। মাথায় রাখতে হবে আমাদের যে ভারতবর্ষের যে উত্তরপ্রদেশ রাজ্য রয়েছে, সেই উত্তরপ্রদেশ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর লখনৌ। ঠিক আছে, ভারতবর্ষের লখনৌতে কিন্তু ইক্ষু গবেষণা কেন্দ্র রয়েছে। তাহলে ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? না, ভারতের উত্তরপ্রদেশে লখনৌতে। ঠিক আছে, লখনৌতে রয়েছে। তাহলে লখনৌতে কিন্তু কি রয়েছে? না, ইক্ষু গবেষণা কেন্দ্র রয়েছে। এটা আমাদেরকে জেনে, ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে লখনৌতে। ঠিক আছে, দেখো এবার আমরা দেখব কি ইক্ষু তো উৎপাদন হলো, উৎপাদনের দিক দিয়ে বিশ্বে যেমন ভারতের স্থান দ্বিতীয়, আর রপ্তানির ক্ষেত্রে কোন দেশ প্রথম স্থান দখল করেছে, কোন দেশ দ্বিতীয় স্থান দখল করেছে, কোন দেশ তৃতীয় স্থান দখল করেছে, সেটা একটু জেনে নিই আমরা। তাহলে ইক্ষু রপ্তানির ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে আমরা দেখেছি ব্রাজিল যেমন আমরা দেখেছি উৎপাদনে প্রথম, রপ্তানিতেও কিন্তু প্রথম। ব্রাজিল হচ্ছে রপ্তানিতে
বিশ্বের মধ্যে ব্রাজিল প্রথম, ঠিক আছে, প্রথম। আর দ্বিতীয়, বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে থাইল্যান্ড। আর তৃতীয় স্থান দখল করেছে রয়েছে ভারত। ভারত কিন্তু বিশ্বের মধ্যে রপ্তানির দিক দিয়ে ইক্ষু তৃতীয় স্থান দখল করেছে। কিন্তু চিনির ব্যবহারের দিক দিয়ে, চিনির ব্যবহার, ইক্ষু থেকে তো যে রস পাই চিনি আমরা তৈরি করি, তাই চিনির ব্যবহারের দিক দিয়ে ভারতের স্থান প্রথম বিশ্বে। চিনির ব্যবহারের দিক দিয়ে ভারতের স্থান, ঠিক আছে, বিশ্বে প্রথম, বিশ্বে প্রথম। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা জেনে গেলাম কি রপ্তানির দিক দিয়ে, উৎপাদনের দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়ে কোন কোন দেশ বিশ্বে প্রথম, দ্বিতীয় বা কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় স্থান দখল করেছে, সেগুলো আমরা জেনে গেলাম। এটুকু জানতে হবে, কারণ এখান থেকে আমাদের শর্ট প্রশ্ন পড়বে, ঠিক আছে। এরপর আমরা যেটা জানবো, যে মূল বিষয় চলে আসবো, যেটা থেকে আমাদের প্রশ্ন 5 নাম্বার থাকবে, সেটা হচ্ছে ইক্ষুর অনুকূল ভৌগোলিক পরিবেশ। তাদের ক্ষেত্রে কিন্তু এই ইক্ষুর অনুকূল ভৌগোলিক পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবছরের জন্য ইম্পর্টেন্ট। সেই জন্য আমাদেরকে মন দিয়ে এটা দেখতে হবে কীভাবে আমরা লিখবো। প্রথমে দেখো আমরা যেটা লিখবো, ইক্ষুর অনুকূল ভৌগোলিক পরিবেশ, হেডিং করে দেবো ইক্ষুর অনুকূল ভৌগোলিক পরিবেশ, ঠিক আছে, আন্ডারলাইন করে দেবো। দেওয়ার পর আমরা ভূমিকা লিখি, ঠিক আছে। ভূমিকা আমরা কি লিখবো না, ইক্ষু প্রধানত কি এক ধরনের তৃণজাতীয় বা ঘাস জাতীয় ফসল। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইক্ষু চাষ হয়ে থাকে, উত্তরপ্রদেশে হয়ে থাকে, বিহারে হয়ে থাকে, তামিলনাড়ুতে হয়ে থাকে। আর ইক্ষু থেকে প্রধানত আমরা চিনি, গুড় ইত্যাদি পেয়ে থাকি। তাই ভারতবর্ষের এই ইক্ষুর যথেষ্ট চাহিদা রয়েছে। ইক্ষুর অনুকূল ভৌগোলিক পরিবেশকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এক নাম্বার আমরা করব, দেখো, যে প্রাকৃতিক পরিবেশ, আর 2 নাম্বার আমরা করব অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ, আর 2 নাম্বারে পাবো আমরা অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে, অর্থনৈতিক পরিবেশ। এবার প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা কি কি পাবো? প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেগুলো আমরা পাবো সেগুলো দেখো। প্রথমে পাবো জলবায়ু, ঠিক আছে। এখানে প্রধানত আর্দ্র ক্রান্তীয় জলবায়ুতে ইক্ষু চাষটা হয়ে থাকে, আর বিশেষ করে বর্ষাকালে হয়ে থাকে বলে ইক্ষুকে আমরা বলবো খারিফ ফসল বলবো। জলবায়ুর অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলোর মধ্যে প্রথমে পাবো আমরা উষ্ণতা, দ্বিতীয় পাবো আমরা কি দেখো বৃষ্টিপাত, আর 3 নাম্বার পাবো আমরা আর্দ্রতা, আর 4 নাম্বার পাবো আমরা তৈলমুক্ত পরিবেশ। তৈলমুক্ত পরিবেশ, ঠিক আছে। আর উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, তৈলমুক্ত পরিবেশ, ঠিক আছে। তাহলে উষ্ণতা কত লাগে ইক্ষু চাষের জন্য? না, ইক্ষু চাষের জন্য প্রধানত উষ্ণতা লাগে 20 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখো 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু ইক্ষু চাষটা ভালো হয়ে থাকে। যদি দেখা যায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে নেমে যায় উষ্ণতা, সেক্ষেত্রে কিন্তু ইক্ষু রসের পরিমাণটা কমে যায়। সেই কারণে মাথায় রাখতে হবে আমাদের ইক্ষু চাষের জন্য কিন্তু আদর্শ তাপমাত্রা হচ্ছে 20 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। চলে আসছে আমরা বৃষ্টিপাত। কত বৃষ্টিপাত লাগে না 100 সেন্টিমিটার থেকে সেমি থেকে 150 সেমি, অর্থাৎ 100 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাতে কিন্তু ইক্ষু চাষটা ভালো লাগে। যদি দেখা যায় 100 সেন্টিমিটারের বৃষ্টিপাত কম হয়, সেক্ষেত্রে কিন্তু জলসেচ করতে হবে, তা নাহলে কিন্তু ইক্ষু রসের পরিমাণে নাহলে পার্থক্য দেখা দেবে, ঠিক আছে। সেই কারণে ইক্ষু চাষের জন্য কিন্তু 100 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাত আদর্শ। চলে আসছে 3 নাম্বার আর্দ্রতা। কেমন আর্দ্রতার প্রয়োজন ইক্ষু চাষের জন্য?
না, প্রাথমিক অবস্থায় ইক্ষু চাষের জন্য কিন্তু আর্দ্র ক্রান্তীয় জলবায়ু হলে ভালো হয়, আর্দ্র আবহাওয়া। পরবর্তীকালে যখন ইক্ষু পরিপক্ক হয়ে যাবে, অর্থাৎ পরিপক্ক হয়ে যাবে, তখন কিন্তু ইক্ষু রসটা ঠিকঠাকভাবে যেমন থাকে, সেই জন্য কিন্তু একটু শুষ্ক প্রকৃতির রোদ ঝলমলে আবহাওয়া হলে কিন্তু ভালো হয়। ঠিক আছে। তৈলমুক্ত পরিবেশ ইক্ষু চাষের জন্য কিন্তু 200টি দিন তৈলমুক্ত পরিবেশ কিন্তু হতেই হবে, সেক্ষেত্রে কিন্তু ইক্ষু চাষটা ভালো হবে। ঠিক আছে। তাহলে জলবায়ুর এইগুলো গেল। এবার আসছি আমরা মৃত্তিকা, কেমন মৃত্তিকার প্রয়োজন হয়। দেখো, ইক্ষু চাষের জন্য প্রধানত কি না, চুন সমৃদ্ধ একেবারে লবণযুক্ত মৃত্তিকা, দোআঁশ মৃত্তিকা হলে ভালো হয়। চুন সমৃদ্ধ লবণযুক্ত দোআঁশ মৃত্তিকা। ঠিক আছে। চুন সমৃদ্ধ লবণযুক্ত দোআঁশ মৃত্তিকা ইক্ষু চাষের পক্ষে আদর্শ। ইক্ষু চাষের পক্ষে আদর্শ। ঠিক আছে, আদর্শ। ঠিক আছে। এবার আমাদের জানতে হবে কি না, 3 নম্বর যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কি, দেখো, জমি বা ভূপ্রকৃতি। ঠিক আছে, জমি বা ভূপ্রকৃতি, কেমন ভূপ্রকৃতির প্রয়োজন হয় ইক্ষু চাষের জন্য। প্রধানত সমতল ভূভাগ বা হালকা ঢালুযুক্ত, যেখানে জল নিকাশি ব্যবস্থা থাকবে। তার জল নিকাশি ব্যবস্থাযুক্ত প্রায় সমতল হালকা ঢালুযুক্ত এরকম ভূপ্রকৃতি হলে ইক্ষু চাষের পক্ষে আদর্শ। ঠিক আছে। তাহলে আমরা লিখব জল নিকাশি যুক্ত হালকা ঢালু জমিতে ইক্ষু চাষ ভালো হয়। ঠিক আছে, ইক্ষু চাষ ভালো হয়। এই গেল হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এবার আমরা আসবো কি অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের মধ্যে আমরা যেগুলো পাবো তার মধ্যে প্রথমত আমাদের জানতেই হবে এটা সুলভ শ্রমিক। ঠিক আছে, সুলভ শ্রমিক। ইক্ষু চাষের জন্য প্রচুর দক্ষ সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। কেননা যে ইক্ষু যখন আমরা লাগাবো, সেক্ষেত্রে তার হচ্ছে যে বপন করার ক্ষেত্রে ইক্ষু বা তার পরিচর্যা করার ক্ষেত্রে, সার দেওয়ার ক্ষেত্রে, তোমার কীটনাশক ঔষধ, এমনকি পর্যন্ত কাটা এবং পৌঁছে দেওয়া পর্যন্ত কারখানায় প্রচুর দক্ষ সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। ঠিক আছে। দ্বিতীয়ত আমরা আসবো কি, দেখো, উন্নত প্রযুক্তি। ইক্ষু চাষের জন্য উন্নত প্রযুক্তিবিদ্যা কিন্তু প্রয়োজন হয়। কেন, যখন জলসেচের প্রয়োজন হবে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, সেটা জলসেচের প্রয়োজন পড়বে, উন্নত প্রযুক্তি কাজে লাগাতে হবে। আবার উন্নত সার প্রয়োগ করতে হবে, উন্নত বীজ এখানে বলবো না, উন্নত চারা গাছ রোপণ করতে হবে। ঠিক আছে। এছাড়া কি উন্নত কীটনাশক ঔষধ দিতে হবে। সেই জন্য আমাদের কিন্তু উন্নত প্রযুক্তিবিদ্যার প্রয়োজন হয়ে পড়ে। 3 নম্বর দেখো, উন্নত পরিবহন ব্যবস্থা। ইক্ষু চাষের জন্য কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থা দরকার। যেখানে ইক্ষু চাষ হবে সেখান থেকে যোগাযোগ ব্যবস্থা, যেমন যেখানে শিল্প কারখানা রয়েছে, চিনি শিল্প রয়েছে, সেখানে পৌঁছানোর জন্য কিন্তু জালের মতো সড়কপথ প্রয়োজন কিন্তু। তা নাহলে কিন্তু দেখা যাবে কি, ইক্ষু যদি বেশ কয়েকদিন জমির কাছেই পড়ে রয়ে যায়, রস কমে যাবে, চিনির পরিমাণটা কমে যাবে। সেই জন্য উন্নত পরিবহন ব্যবস্থাটা কিন্তু প্রয়োজন হয় ইক্ষু চাষের জন্য। আর ভারতবর্ষে আছে বলে সেই জন্য ইক্ষু চাষের পক্ষে আদর্শ ভূমিকা পালন করেছে। এবার মূলধন কি আসবো, ইক্ষু চাষের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। কেন না, একেবারে সুলভ শ্রমিকদের বেতন, কীটনাশক ঔষধ কেনার ক্ষেত্রে, চারা গাছ কেনার ক্ষেত্রে, মানে সার কেনার ক্ষেত্রে কিন্তু প্রচুর মূলধনের প্রয়োজন হয়। সেই জন্য ইক্ষু চাষ কিন্তু যে সমস্ত এলাকা হয়ে থাকে
সেখানকার সেই চাষিদের কিন্তু তারা প্রচুর পরিমাণে মানে ইনভেস্ট করে মূলধন, তাই তারা ইক্কু চাষ করতে পারে। ইক্কু চাষের জন্য প্রচুর মূলধন চাহিদা। দেখো চাহিদা কি বলবো, ইক্কু চাষ করলে তো হবে না, তার চাহিদা থাকতে হবে। আশেপাশে বিভিন্ন দেশে বা নিজের দেশে, আমাদের ভারতবর্ষে, ঠিক আছে, যথেষ্ট চাহিদা আছে বলে ইক্কু চাষটা হয়ে থাকে। তো বাজার, লাস্টে একটা লেখো বাজার, ঠিক আছে, বাজার। ইক্কু চাষের জন্য বাজারের প্রয়োজন আছে, কারণ বিভিন্ন প্রান্তে ইক্কুকে যখন পুঁজি দিতে হয় না, সেক্ষেত্রে বাজারে নিয়ে যেতে হয় প্রথমে। ভারতবর্ষে যেখানে ইক্কু চাষ হয় যে সমস্ত রাজ্যে, সেই রাজ্যে যথেষ্ট বাজার আছে বলে ইক্কুর যথেষ্ট চাহিদাও থাকছে, ফলে আমাদের ইক্কু চাষের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। বাজার যথেষ্ট থাকার কারণে কিন্তু ইক্কু চাষ কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পয়েন্টগুলো আমাদের কিন্তু দিতে হবে। এছাড়া সাথে সাথে আমাদের একটা ম্যাপ এঁকে দেখাতে হবে, ঠিক আছে। ম্যাপটা আমরা এঁকে দেখাচ্ছি, দেখো কীভাবে এই পয়েন্টগুলো দেওয়ার সাথে সাথে ডান দিকে একটা জায়গায় বক্স করে আমাদের কিন্তু জায়গা রেখে দিতে হবে। সেক্ষেত্রে ভারতের একটা ম্যাপ এঁকে সেখানে কোথায় কোথায় ইক্কু উৎপাদন হয় সেগুলো কিন্তু আমাদের দেখিয়ে দিতে হবে। তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, আমি একটা ম্যাপ আঁকছি ভারতবর্ষের, এই ম্যাপটার দিকে লক্ষ্য করো। ঠিক আছে, এরকম একটা ম্যাপ মোটামুটি আকৃতি একটা আসলেই হবে। এই যে ভারতবর্ষের ম্যাপ, প্রধানত কি উত্তরপ্রদেশ এই জায়গা থেকে এই জায়গা, এখানে বেশি ইক্কু চাষ হয়। তামিলনাড়ুতে কিন্তু ইক্কু চাষ হয়ে থাকে। এই দুটো জায়গা দেখাবে, বিহারে হয়ে থাকে। তাই ইক্কু উৎপাদন কেন্দ্র এখানে লিখে দিতে হবে। ম্যাপের উপরে লিখবে ইক্কু উৎপাদক অঞ্চল, ঠিক আছে, বলে এই দুটো জায়গা চিহ্নিত করে দিতে হবে। এই দুটো জায়গা চিহ্নিত করে দেবো আমরা, উত্তরপ্রদেশ আর তামিলনাড়ু, ঠিক আছে। এবার আমাদের আরেকটা প্রশ্ন এখানে রয়ে যায়, সেটা হচ্ছে কি না রেটুন কি। 2 নাম্বার একটা প্রশ্ন থাকে রেটুন কি, ঠিক আছে। রেটুনটা আমরা পড়ব। দেখো 2 নাম্বার রেটুন বললে আমরা কি বলবো, প্রথমে সংজ্ঞা দেবো, এরপর আমরা ইক্কুর একটা 2 নাম্বার প্রশ্ন এখান থেকে পড়বো। এটা প্রায়ই পড়ে থাকে মাধ্যমিকে। 4 নম্বর হচ্ছে রেটুন। দেখো রেটুন কি, এটা পড়ে। আর রেটুন কি বললে বলবো, রেটুন হচ্ছে ইক্কু চাষ করার পদ্ধতিকে রেটুন বলবো, ঠিক আছে। সংজ্ঞা আমরা দেবো, যখন দেখা যাবে ইক্কু গাছ লাগানো হয় বা পুঁতা হয় মাটিতে, তখন কি হয়, ইক্কু চারা ধীরে ধীরে বড় হয়। বড় হয়ে যাওয়ার পর যখন পরিণত হয়ে গেল, তখন সেক্ষেত্রে কিন্তু কেটে নেওয়া হয়, ঠিক আছে। কেটে নেওয়ার পর তার গোড়া থেকে কি হয়, অনেক চারা গাছ বের হয়, ঠিক আছে। এই চারা গাছ বের হওয়ার পদ্ধতিকে বলবো, একবার কেটে নেওয়ার পর প্রথমবার চারা গাছ বের হওয়ার পদ্ধতিকে বলবো রেটুন চাষ পদ্ধতি। আবার বলে দিচ্ছি, রেটুন কি, রেটুন বললে ইক্কু চাষ করার পদ্ধতি রেটুন বলবো। যখন ইক্কু লাগানো হয় বা পুঁতা হয়, সেই চারা গাছ যখন বড় হয়, বড় হয়ে যাওয়ার পর যখন পরিণত হয়ে যায়, কেটে নেওয়া হয়। প্রথমবার কাটার পর কি হয় না, তার গোড়া থেকে অনেক চারা গাছ বের হয়, তখন সেই চাষ করার পদ্ধতি হলো রেটুন বলবো। ইক্কু চাষের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এর সুবিধা কি, দেখো এর সুবিধা যেটা হয় সেটা আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে উৎপাদন বেশি হবে, কারণ অনেকগুলো তোমার চারা গাছ বের হচ্ছে, পরিপুষ্ট হচ্ছে চারাগুলো, অনেক রস পাওয়া যাবে। তাহলে 1 নম্বর হচ্ছে উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি হবে। 2 নাম্বার কি পাবো আমরা, 2 নাম্বার অবশ্য সময় কম লাগবে, সময় সাশ্রয় হবে, সময় কম লাগবে, ঠিক আছে। অনেক কম সময়ে কিন্তু চারা গাছ বৃদ্ধি পেয়ে যাবে, এবং সেখান থেকে আমরা কিন্তু চারা গাছ কেটে নিয়ে আমার ইক্কু থেকে রস সেগুলো কিন্তু সহজে পেয়ে যাব। আর 3 নাম্বারে খরচ কমে যাবে, ঠিক আছে, খরচ কম হবে, ঠিক আছে। এই 3টে পয়েন্ট দেখতে হবে। সুবিধা আমাদের দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সময় কম লাগছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, আর হচ্ছে খরচ কম লাগছে আমাদের। এ হচ্ছে ব্যাপার। রেটুন আর ইক্কু সম্পর্কে আমরা জানলাম, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও,
যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে আমার অনুরোধ, তারা প্রত্যেককে ভিডিওটি দেখার সুযোগ করে দাও, কারণ ইক্ষু চাষ এবং ইক্ষুর অনুকূল ভৌগোলিক পরিবেশ ইক্ষু থেকে শর্ট প্রশ্নগুলো পরে সাধারণত সেগুলো কিন্তু আমি ডিসকাস করে দিয়েছি। এর পরের ভিডিওতে আমরা কিন্তু যে ফসলটা রয়েছে ফসল সম্পর্কে আলোচনা করবো। তোমরা দেখতে থাকো, এখানে শেষ করলাম। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।